আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বেজায় চটেছেন আমাদের শ্রদ্ধেয় একজন স্যার আছেন উপদেষ্টা পরিষদে। তাকে অবশ্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্রদ্ধা করে থাকেন, সেই বিতর্কে আমি না গেলাম। কিন্তু সেই শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল বেজায় চটেছেন, কেন মোস্তাফিজকে বাদ দেওয়া হলো। পাশাপাশি আরও কয়েকজন উপদেষ্টার বক্তব্য আমি শুনলাম। বক্তব্য শোনার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বোধহয় বড় ধরনের কোনো উদ্যোগ অথবা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। যে এত বড় সাহস, আমাদের একজন ক্রিকেটারকে ভাড়া নিলেন, আইপিএল খেলাইবেন, এখন সেই ভাড়া নিয়ে বলতেছেন যে না, তোমাকে আর ভাড়া নেব না। কী জন্য নেবেন না? বলে তুমি বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের মানুষ তাই কী হয়েছে? আপনি বাংলাদেশের মানুষই, সেখান থেকে তো আমাকে নিছেন। না, নেওয়া যাবে না, তোমার বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের নির্যাতন হয়, এই অভিযোগই তো নিয়ে আসছে, যেটাকে বলা হইতেছে রাজনৈতিক একটা মানে ক্রীড়া অঙ্গনে রাজনীতির থাবা। এখন আমাদের পক্ষ থেকে অনেকে বলতেছেন যে এটা তো ভুল কথা, ক্রীড়াঙ্গনে তো রাজনৈতিক থাবাটা না দিলেই হতো। বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? তখন ভারতের পক্ষ থেকে বলা হইতেছে যে ওই যে ময়মনসিংহের দীপুচন্দ্র দাস, খোকন দাস, এদেরকে কিভাবে নির্মম মারালে আপনারা কি চোখে দেখেন না? সেইটা নিয়ে ভারত উত্তপ্ত। এখন ভারতের পুরো জনগণ বাংলাদেশিদের বিপক্ষে তারা উতরে উঠছে, তারা রাজপথে পর্যন্ত নেমে আসছে, আপনাদের হাই কমিশনার পর্যন্ত ঘেরাও করতে গেছিল। এখন আপনাদের ক্রিকেটারকে নিয়ে যদি আমরা খেলাধুলা করি, তাইলে যদি তার উপর ভারতের কোনো জনগণ আক্রমণ করে, আমরা তো সেই সেফ দিতে পারবো না। এরকম অজুহাত দিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। এখন মোস্তাফিজকে বাদ দেওয়া হলো কেন, সেইটাতে অতিরিক্ত চটেছেন আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল। চটে তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন। অবশ্য তার এই পোস্টে সুন্দর অনেকেই মানে সাধুবাদ জানাইতেছে, ধন্যবাদ জানাইতেছে। আমিও অন্তত তার এই পোস্টের জন্য আমি তার সাহসিকতার ধন্যবাদ জানাই, যে হ্যাঁ, তিনি একজন সাহসিকতার পরিচয় দিচ্ছেন। কিন্তু আমি যেখানে কথা বলবো, আমার আলোচনাটা যেখানে, সেটা হলো যে এই যে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হলো, আইপিএল খেলা থেকে বাদ দেওয়া হলো, আর অপরদিকে আমাদের একজন বিশ্ব অলরাউন্ডার, আমাদের একজন ক্রিকেট তারকা জনাব সাকিব আল হাসানকেও কিন্তু এর রাজনৈতিক উদ্দেশ্যেই তার শেষ ইচ্ছা থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যার কারণে আমি শিরোনাম দিছি যে কলকাতায় মোস্তাফিজ, ঢাকায় সাকিব, একই ঘটনা। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন। আমি ভিডিওটা শুরু করব, আমার আলোচনাটা শুরু করব সেই আপনাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারের ফেসবুক পোস্ট দিয়ে। তার ফেসবুক পোস্টটা আমি প্রথমে আনকোট করে আপনাদেরকে পড়ে শোনাবো। তারপরে আমি আলোচনা করব মোস্তাফিজকে বাদ দেওয়ায় আমাদের যুক্তিটা কী, আমার যুক্তিটা কী, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলছি, খেয়াল করবেন, এখানে কিন্তু তিনি বললেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার মানে তিনি কিন্তু ব্যক্তি হিসেবে কথা বলতেছেন না, সরকারের একজন উপদেষ্টা হিসেবে তিনি কথা বলতেছেন। এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিকে বলতেছেন তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয়, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটারের চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।
বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। অর্থাৎ আসিফ নজরুল স্যার আপনাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার বিসিবিকে নির্দেশ দিয়েছে বোর্ডকে যেন এটাও জানানো হয় যে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো সেটা যেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানো হয়, এই বিষয়ে নির্দেশ দিয়েছে তিনি আমাদের বিসিবিকে। আমি তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, অলরেডি তিনি অনুরোধ করছেন বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশে আইপিএল খেলা যেন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। শেষে তিনটা শব্দে একটা লাইন লিখছেন তিনি, গোলামির দিন শেষ। তার এই পোস্টে অনেকগুলো রিয়াক্ট করছে, তার মধ্যে হাহা রিয়াক্টও আছে, লাভ রিয়াক্টও আছে, লাইক রিয়াক্টও আছে, আপনাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার। এখন আমি তার আলোচনায় আসবো, তার এই পোস্টের আলোচনায়। তার আগে আর একটা নিউজ আপনাদেরকে জানিয়ে দিই। তিনি কিন্তু তার এই পোস্টে বললেন যে বাংলাদেশে যে জাতীয় ক্রিকেট দল আছে সেই দল বিশ্বকাপ খেলতে ভারতে কিভাবে পুরো টিম যাইতে পারে, যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না। অপরদিকে বিসিবির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির। যে আসিফ নজরুল স্যার যে নির্দেশ দিচ্ছেন ওটা ঠিক আছে, যে বাংলাদেশকে যদি আপনারা বিশ্বকাপে খেলতে দিতে চান তাহলে শ্রীলঙ্কায় নিয়ে যান, আমরা ভারতে যাব না। আচ্ছা, বেশ সুন্দর কথা। এখন যদি এটা নিয়ে কি বলে যে তর্ক করেন, তাহলে অনেক তর্ক করতে পারবেন, অনেক দূরে এগোনো সম্ভব, সেই ফাঁক আছে। কিন্তু আমি যেটা বলবো, যেটা প্রকৃতপক্ষে ভারতের ঠিক হয়নি, বিশেষ করে ভারতের ক্রিকেট বোর্ড আইসিসি ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল তাদের ঠিক হয়নি যে আইপিএল কর্তৃপক্ষ বা কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দেওয়া যে মোস্তাফিজকে বাদ দেওয়া শুধুমাত্র রাজনৈতিক কারণে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের বাংলাদেশের মানুষদেরকে ছোট করা। কিন্তু বিষয়টা খেয়াল করুন যে মোস্তাফিজুর রহমানকে তারা ভাড়া নিছেন, তারা সেখানে তাকে দিয়ে খেলাবেন না খেলাবেন সেটা তাদের উপর, এটা এখানে আমাদের করার কিছু নাই। দাদাগিরি করতে পারেন, যেরকম বলেন যে আমরা খেলাধুলায় বাদ দিলাম। এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হলো যে নিলামে মোস্তাফিজুর রহমানকে যে 9,20,00,000 রুপি দেওয়া নিলাম করা হয়েছে সেইটা পাবে কিনা। দেখেন নিয়ম অনুযায়ী কিন্তু সেটা পায়। নিয়ম অনুযায়ী হলো যে যদি কোনো ক্রিকেটার বা খেলোয়াড় তারা যদি সেখানে মাঠে উপস্থিত থাকেন, তার ব্যক্তিগত কোনো সমস্যা না ব্যক্তিগত কোনো সমস্যার কারণে যদি তিনি উপস্থিত না থাকতে পারেন তাহলে তিনি সেই টাকা পাবেন না। কিন্তু তিনি উপস্থিত আছেন, কিন্তু কর্তৃপক্ষ তাকে দিয়ে খেলাইতেছে না, মাঠে নামাইতেছে না, তার মানে হলো যে তাকে দিতে হবে। সেই হিসাবে কিন্তু আমরা এই নিলামে 9,20,00,000 রুপি পাই। সেইটা যদি না হয় তাহলে এইটা নিয়ে কিন্তু কথা হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, দেখেন আর একটা নিউজ আপনাদেরকে একটু আমি শোনাই। সেটা হলো যে সাকিব আল হাসান তিনি কিন্তু একটা ইচ্ছা পোষণ করছিলেন। সাকিব আল হাসানের চাওয়াটা কি ছিল? খুবই ছোট্ট একটা চাওয়া ছিল, ছোট্ট একটা আশা ছিল তার আশা ছিল যে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চান মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু এই আপনাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার তখন কি বলছিল যে বাংলাদেশের জন্য সাকিব আল হাসান এমন কি বয়া নিয়ে এসছে, তিনি এমন কিছু বয়া নিয়ে আসেন নাই। তাকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না, বলা হলো কি যে তাকে নিরাপত্তা দিতে পারবে না বর্তমান সরকার। তখন হচ্ছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, একই নাম কিন্তু ওই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বলল যে তাকে বাংলাদেশ সরকার নিরাপত্তা দিতে অক্ষম, তাকে আসতে দেওয়া হলো না। তার বিরুদ্ধে মামলা, হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক মামলা, তিনি রাজনীতিতে যেহেতু এমপি নির্বাচন করছেন, রাজনীতি মামলা করছেন। কিন্তু ক্রিকেট বোর্ডে এই ক্রীড়াঙ্গনে রাজনীতিটা আনলো কারা? এইটা হলো আমার নিজের সমালোচনা তো আমাকে করতে হবে। পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমার সাথে অন্যায় করছে, সেজন্য আমি খেপে যেতেছি। আমার নিজের দেশের মধ্যে যে আমি বৈষম্য করলাম, নিজের দেশের ক্রীড়াঙ্গনে যে রাজনীতিটা নিয়ে আসলাম, কারা নিয়ে আসলো? সেই প্রশ্নটা কি করবে? সেই প্রশ্নটা কিন্তু আপনাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারকে করা উচিত।
আপনাদেরই করা উচিত। যে তাহলে এখন আপনি বলতেছেন যে ক্রীড়াঙ্গনের রাজনীতি এইটা করবেন সেটা করবেন, নিরাপত্তা দিতে পারেন না। বাংলাদেশের একজন অলরাউন্ডার, বিশ্বের অলরাউন্ডার, বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার, যিনি বাংলাদেশের মানে তার অবদান সম্পর্কে আমারও বলতে হবে না, তাকেও বলতে হবে না, বাংলাদেশের সবাই জানে। এই আপনাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল তিনি হয়তো না জানতে পারেন, কিন্তু তার যে অবদান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেইটাও অতুলনীয়, সেইটা মানে কোনোভাবেই অস্বীকারযোগ্য নয়, এটা স্বীকার করতে হবে আপনাকে। তাহলে সেইখানে পলিটিক্স টান ছিল কারা? প্রথমে এই শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারের কাছেই মুখেই আমরা শুনেছি যে তিনি বাংলাদেশের জন্য তেমন কিছু বই আনেন নাই। তাহলে কি মোস্তাফিজুর বাংলাদেশের সম্পদ, সাকিব আল হাসানকে আওয়ামী লীগের সম্পদ? প্রশ্নটা সামনে আসে। আমি কিন্তু এই কথাটা এজন্যই বলতেছি, আমি কিন্তু মোস্তাফিজকেও ভালোবাসি খেলোয়াড় হিসেবে, আমি সাকিব আল হাসানকেও পছন্দ করি খেলোয়াড় হিসেবে। রাজনৈতিক ময়দানে মোস্তাফিজ একটা রাজনৈতিক দল করতে পারে, সাকিব আল হাসান একটা রাজনৈতিক দল, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু ক্রিকেট অঙ্গনে রাজনীতিটা আমরা তো প্রথম আমাদের দেশেই দেখলাম, এই সরকারের আমলেই দেখলাম। তাহলে আপনি অন্যকে দোষারোপ কীভাবে করবেন? নিজের গায়ে যদি ধুলা ময়লা লেগে থাকে অন্যকে পরিষ্কার হওয়ার উপদেশ দেওয়া তো আমাদের সাজে না। আমি যেটা বললাম যে আমরা আলোচনা করতে পারি, আমরা সমালোচনা করতে পারি, আমরা দাবিও জানাইতে পারি যে নিলামের যে 9,20,00,000 রুপি সেটা যেন আমরা পাই। আপনারা খেলাবেন না, ঠিক আছে, আপনারা খেলাইবেন না, আপনারা আমাদের খেলোয়াড়, একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে অক্ষম, আমাদের পুরো টিম যাবে না আপনাদের ওখানে বিশ্বকাপ খেলতে, আমরা শ্রীলঙ্কা, এভাবে ঠিক আছে আপনারা অ্যাকশন নেন। কিন্তু যখন আপনি বলবেন যে রাজনৈতিক কারণে তাকে বাধ্য হইতেছে, আমাদের দেশে কেন আপনারা রাজনীতি করলেন? আমাদের দেশের ক্রিকেটের সাকিব আল হাসানকে কেন রাজনীতি করে? তিনি কি গেছিলেন জুলাই আগস্ট আন্দোলনে? তো তিনি তো দেশেই ছিলেন না, তিনি যে একজন নিরপরাধ মানুষ। আমি একজন ক্রিকেট প্রেমী, 5ই আগস্টের পরে ক্রিকেট খেলার দেখা হয় না, কারণ সব কিছু শেষ করেছে বর্তমান যে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি, তার একটা সাক্ষাৎকার তো আপনারা শুনছেন। তিনি কি বলছেন যে গত 16 বছরে, মানে পুরা 16 বছরে যতটুকু অনিয়ম দুর্নীতি হয়েছে এই গত 16 মাসে তার সমান না হলেও কাছাকাছি অর্থ লোপাট, অনিয়ম দুর্নীতি হয়েছে। সেইটা নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, সেটা সামনে আসবে, এই সরকারে আমলে আসবে না, এটা আমরা ভালোভাবেই জানি, তাকে বাধা দেওয়া হবে। তাহলে কি ক্রিকেটটাকে ধ্বংস করে দিছে, শেষ করে দেওয়ার জন্য আমরা বিভিন্ন পায়তারা দেখছি। যাই হোক, এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে মোস্তাফিজকে পাঠানোই উচিত হয়নি। বিসিবি কী করছে? বিসিবি আগে থেকে আন্দাজ করতে পারে না যে আমাদের প্লেয়ারকে ডেকে নিয়ে যে এরকম অপমান করতে পারে? এটা কি আগে থেকে তারা বুঝতে পারে নাই? বিসিবি কী করছে? কিছুই করে নাই। এখন বিসিবি গেছে, হ্যাঁ একজন প্লেয়ার নিচ্ছে, খুব খুশি যে বাংলাদেশের একমাত্র প্লেয়ার। আগে আমরা দেখছি একাধিক প্লেয়ার যাইতেন, 9,20,00,000 রুপি এখন নিয়ে ডাইকে নিয়ে অপমান করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে এই ঘটনার পিছনে তো এই আপনাদের মতো ক্রীড়া উপদেষ্টারাও দেয়। আপনারা আগে কেন বুঝতে পারলেন না যে এরকম হতে পারে? কেন আমাদের ক্রিকেটারদের আপনারা ছোট করতেছেন দেশের মধ্যে? যাই অনেক কথাই বলা যাবে, আমি শুধু শেষে এই কথাটা বলবো যে এই বিষয়গুলো যদি আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আসিফ নজরুল স্যার তিনি যেভাবে চটেছেন, যেভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তাহলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়গুলো যদি জানানো হয়, ক্ষতিটা কাদের হবে? বিষয়টা বোঝেন। বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতের জনগণের একটা মানে উৎকণ্ঠা, একটা সংশয় এবং বাংলাদেশ বিদ্বেষ তারা বর্তমানে দৃশ্যমান করতেছে, এটা তুই এমনি এমনি না। আমরা যে ভারতকে মানে বিভিন্ন সমালোচনা করতেছে আমাদের হাই কমিশন, এগুলো তো এমনি এমনি না, ঘটনা ঘটতেছে। এখন এই বিষয়গুলো আপনি ক্রিকেট অঙ্গনে যদি নিয়ে আসতে পারেন, আমার মনে হয় ঘুরে ফিরে ওই যেখানকার জল সেখানেই যাবে। সেজন্য বলে থুতু এমনভাবে ফেলা উচিত না যে থুতু নিজের শরীরে এসে পড়ে বা পড়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আমি আবারও বলবো, আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন।
আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।